নমস্কার, স্বাগত জানাচ্ছি আপনাদের আজকের নিউজ ভ্যানগার্ডের বিশেষ টক শো এবং বিশেষ সাক্ষাৎকার, যেটা বহু প্রতীক্ষিত সাক্ষাৎকার, যেখানে বিপ্লব কুমার দেব রাজ্যের বিজেপি সভাপতি 1 ঘন্টা আমাদের সাথে আছেন এবং আপনারা সরাসরি ফেসবুকের মাধ্যমে এবং আমাদের টিভি স্ক্রিনে, নিউজ ভ্যানগার্ড টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমরা আজকে আলোচনা করব বিভিন্ন বিষয় নিয়ে, রাজ্যের এবং দেশব্যাপী এই যে রাজনৈতিক বিষয় আদি 1 ঘন্টা আলোচনা করব। সঙ্গে আছেন বিপ্লব কুমার দেব। স্বাগত জানাচ্ছি স্যার আপনাকে আজকের আমাদের ডাকে সাড়া দিয়ে আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য। যেগুলো আমরা আসলে বহু প্রতীক্ষিত ছিল। আমাদের যিনি আগামী দিনে সরকার গঠন করবেন বলছেন, ওনার কি বক্তব্য হতে পারে এবং মানুষ যারা ত্রিপুরার মানুষ, পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চল থেকে যারা ইউটিউবে দেখে, ফেসবুকে দেখে, ওনাদেরও এই প্রশ্ন যে আপনি নূতন এসেছেন, কেমন হবে, কি হবে আগামী দিনের বিজেপির প্ল্যান টেন। তো এগুলো আজকে দীর্ঘ 1 ঘন্টা ওনার সাথে থাকবে এবং আমরা জানবো এবং বুঝতে চেষ্টা করব। তাই আপনাদেরও স্বাগত, পাশাপাশি স্বাগত জানাবো যিনি এসেছেন আমাদের মাঝখানে এবং আজকের আলোচনায় বিশেষ সাক্ষাৎকারে বিপ্লব কুমার দেবের সাথে। প্রথমেই যাব ওনার কাছে, চলুন যাওয়া যাক। এবং আমার তরফ থেকে নয়, আপনারা আছেন এবং আপনাদের প্রতিনিধি হয়ে আমি বুঝতে চাইব যে কি বলছেন রাজ্যের বিজেপি সভাপতি এবং রাজ্যের বর্তমানে জনপ্রিয় ইউথ আইকন বিপ্লব কুমার দেব। স্যার, যে বিষয়টা প্রথমত বুঝতে চাইব সেটা আমাদের রাজ্যের নয়, প্রথমত বাইরে থেকে একটু আসি, দেশীয় বিষয়গুলো জেনে বুঝতে চাইব এবং মানুষও জানতে চাইছে। আসলে বিহারে যখন কিছুদিন আগে এই যে এনডিএ জোটটা হয়ে গেল এবং এনডিএ জোটের বিধানসভায় আসীন হলো এই কিছুদিন আগে নীতিশ কুমারের পদত্যাগের সাথে সাথে, তো এর মধ্যে কিন্তু 18টি রাজ্যে বিজেপি সরকার গঠন করেছে এবং এই ক্ষেত্রে এককভাবে কোথাও জোটের সংখ্যা একেবারে কম বললেই চলে। তো এই এককভাবে, বেশিরভাগ ক্ষেত্রে এককভাবে বিজেপির এই প্রাধান্যতা এবং সরকারে আসা এই রাজ্যগুলোতে, এটার পেছনে আপনি কি দেখছেন? আসলে এর পেছনে কি হতে পারে? गुजरात मॉडल। नरेंद्र भाई मोदी प्रथमबारेर मुख्यमंत्री, फार्स्ट टाइम मुख्यमंत्री। एमएलए तो परे हয়েছেন উনি, प्रथम मुख्यमंत्री, देन 3 মাস পরে উনি নির্বাচিত হয়ে এসেছেন বিধানসভা থেকে। তো ওনার কার্যকালে গুজরাতে প্ল্যাগ হয়েছিল, গুজরাতে ভূমিকম্প হয়েছিল, গুজরাতে দাঙ্গা হয়েছিল। 3টি ভয়াবহ ঘটনা, 2টি প্রাকৃতিক আর একটা হচ্ছে দাঙ্গা হয়েছে। কে করেছে, কেন হয়েছে সেই বিষয়ে আমি বিস্তারিত যাব না। 3টাতেই রাজ্যের আর্থিক উন্নয়নের লোকসান করে। ঠিক 3টে এত বড় ঘটনা ঘটার পর কোনো ব্যক্তি যদি, মানে 7 বছর তো উনি দাঙ্গা, প্লেগ রোগ আর ভূমিকম্প তার সঙ্গে যুদ্ধ হয়েছে। 7 বছর, 5 বছরে গুজরাটকে ভারতবর্ষের শ্রেষ্ঠতম প্রদেশে পরিণত করেছে, যেই রাজ্যের 62% এরিয়া ড্রাই এরিয়া, কোথাও হয়তোবা লবণাক্ত এরিয়া আর কোথাও একদম ড্রাই, যেখানে 62% সেলসিয়াস বা অ্যাবাভ 50-র উপরে থাকে তাপমাত্রা। কিছু না, রেত বালু ছাড়া আর কোনো কিছুই নেই। তো সেই প্রদেশকে মাত্র 5 থেকে 6 বছরের মধ্যে দেশের মধ্যে সর্বোত্তম রাজ্যে পরিণত করা, সেটা সমস্ত ভারতবাসী দেখেছে। শুধু সেটাই নয়, পনসারি যে গ্রাম আছে একটা, গান্ধীনগর থেকে 80 কিলোমিটার দূরে, ওয়েবসাইটে আছে গ্রাম, যার গ্রাম প্রধান ও ইঞ্জিনিয়ার পেশা, এমনিতে ইঞ্জিনিয়ারিং করেছে, বিই করেছে, গ্রাম প্রধান হয়েছে। এবং সরকারি স্কিমের মাধ্যমে, রাজ্য এবং সেন্ট্রাল স্কিমের মাধ্যমে কিভাবে একটি গ্রামকে মডেল গ্রামে পরিণত করা যেতে পারে সেটা ও করেই দেখেছে, সেটাও মোদির রাজ্যের মধ্যে। এবং সেটা পঞ্চারি শুধু ভারতবর্ষ বা গুজরাতের মধ্যে নয়,
দুনিয়ার মধ্যে সবচাইতে আধুনিকতম গ্রামের মধ্যে 1 নম্বর। সেটা আমেরিকান কোনো গ্রাম নয়, বা রাশিয়ান কোনো গ্রাম নয়, বা জাপানের কোনো গ্রাম নয়, সেটা মোদির গুজরাতের ওনার প্রশাসন কালে গুজরাতের গ্রাম, গান্ধীনগর থেকে 80 কিলোমিটার দূরে বাই রোডে পনসারি গ্রাম, সেই গ্রাম। ভারতবাসী সেটা দেখেছে, ইয়তরা দেখেছে, যারা কিছু করতে চায়, যারা ভবিষ্যৎকে তৈরি করে, এরা দেখেছে যে এই একমাত্র ব্যক্তি যে ভারতবর্ষের ভবিষ্যৎকে তৈরি করতে পারে। যারা তথাকথিত রাজনৈতিক ব্যবসাতে ছিল, এরা সবসময় একটা বাহানা করে ভারতবর্ষকে নিজেরাই ডিগ্রেডেড করে দিত যে এই দেশের মধ্যে কোনো কিছু হতে পারে না, কারণ এই দেশে তো মানে পপুলেশন এত বেশি, তো পপুলেশন কন্ট্রোল না করতে পারলে সেটাই তো আমাদের অভিশাপ, মানে নেগেটিভ হয়তো সেটাকে নিয়ে চলে গেছে। আর নিজেরা কোনো কিছু করছে না, পপুলেশনের দোষ। আপনাকে রাজনীতিক ক্ষেত্রে এসছেন, আপনি দায়িত্ব নিয়েছেন, তো যেখানে নিয়েছেন সেখানে আপনাকে করতে হবে। এখন সিপিএম 2018-তে ত্রিপুরা যে বিতাড়িত হয়ে যাবে, তারপর যেই বিজেপির মুখ্যমন্ত্রী হবে সে যদি বলে এখানে তো আর কিচ্ছু করা যাবে না কারণ সিপিএম সব বিনাশ করে রেখেছে, সেটা কি ত্রিপুরাবাসী মানবে? সেটাকে কি পরিবর্তন বলে? তো আজকে মানে ভারতবর্ষের মধ্যে তথাকথিত রাজনীতিবিদ যারা ছিল, এরা নিজেদের অকর্মণ্যতা ঢাকার জন্য 130 কোটি ভারতবাসীর উপরে বলে যে তোমরাই তো বোঝ, তার জন্যই তো আমি করতে পারছি না, আমি তো পণ্ডিত, আমি তো ইকোনমিস্ট। ঠিক আছে, মনমোহন সিং মনুবাবাও ছিলেন ইকোনমিস্ট, আমি তো ইকোনমিস্ট, কিন্তু আমি পপুলেশনের জন্য করতে পারছি না। কিন্তু নরেন্দ্র ভাই মোদি যখন দিল্লি ইউনিভার্সিটিতে ভাষণ দিলেন এসে ছাত্রদের সামনে, নজওয়ানদের সামনে, ইয়তদের সামনে, তখন কি বলছেন যে না মেরা স্ট্রেংথ হ্যাঁ, এ মেরা 130 করোড় আবাদি হ্যাঁ, আর তার মধ্যে যে 65% ইয়ত আছেন, এরা হচ্ছে এটা হচ্ছে সবচাইতে নজওয়ান দেশ, ইয়ত দেশ দুনিয়ার মধ্যে। তো তাতে প্রত্যেকটি যারা ফার্স্ট্রেশনে ভুগছিল, চাকরি পাচ্ছি না, যেমন ত্রিপুরার মধ্যে, এদের মধ্যে নতুন একটা সঞ্চার হয়েছে। আরে গুজরাতের মুখ্যমন্ত্রী বলছে আমরা ভবিষ্যৎ, 65% ভারতবর্ষ একমাত্র দেশ দুনিয়ার মধ্যে সবচাইতে ইয়ত দেশ ভারতবর্ষ। ইউরোপ অ্যাভারেজ এইজে বুড়ো দেশ, সেটা অ্যাভারেজ এইজ সেখানে 60-র উপরে, আর এখানে আমাদের 35-এর নিচে। তো আমরা ইয়ং, আর পরিবর্তন কাদের দিয়ে আসে? ইয়তকে দিয়ে আসে। তো ভারতবর্ষ যদি নজওয়ান হয়, ভারতবর্ষ যদি ইয়ত হয়, তাহলে ভবিষ্যৎ তো তার মধ্যে আছে। দুনিয়া ভবিষ্যৎ খুঁজছে ভারতবর্ষের মধ্যে, ভারতবর্ষের নেতারা ভবিষ্যৎ খুঁজছে গিয়ে ইউরোপের মধ্যে, জাপানের মধ্যে, আমেরিকার মধ্যে। সেইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে নরেন্দ্র ভাই মোদি আর এই রাজ্যের তথাকথিত ব্যবসাধারী রাজনীতিবিদদের মধ্যে। এরা কোনোদিনই রাজনীতিকে প্রফেশনাল ঢং হিসাবে নেয়নি। এরা কেউর বংশজ, কেউর পলিটব্যুরোর মেম্বার হওয়ার কারণে। তো এইভাবে যেই একটা জায়গাতে পৌঁছে যাওয়া, কেউ পার্টি চালাচ্ছে আর কেউ বংশবাদ চালাচ্ছে। ভারতবর্ষ চালানোর মানসিকতা সম্পন্ন কোনো ব্যক্তি সঠিকভাবে ওই জায়গাতে পৌঁছতেই পারেনি। অটল বিহারী বাজপেয়ী পৌঁছেছে, তো দেখিয়ে দিয়েছে যে চতুর্ভুজ যোজনা করে। যখন অটল বিহারী বাজপেয়ী বলছে যে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, চতুর্ভুজ যোজনা, 4th লেন, 5 লেন, 9 লেন বলছে, তো কংগ্রেসের কি নতুন আর করছে? রাস্তা তো আমরাও তৈরি করেছি বলেছে এরা, কিন্তু পরে টের পেয়েছে, কারণ যেটা অটল বিহারী বাজপেয়ী যে রোড তৈরি করেছে সেখানে টোল খাচ্ছে না। তো কলা যখন গুজরাতের গ্রাম থেকে পাহাড়ি জনজাতিরা কলা তুলছে ট্রাকের মধ্যে, তো কলা যখন টোল খাচ্ছে না, তখন গুজরাতে 300 কিলোমিটার রেখে পৌঁছে গেছে, কলার মধ্যে একটা কালো দাগ নেই। কিন্তু তার আগে যে কংগ্রেস যে রোড তৈরি করেছিল বা কমিউনিস্টের বন্ধুরা যে রোড তৈরি করেছিল, সেই রোডে ট্রাকের মধ্যে কলা যখন লোড করা হতো, কাঁচা কলায় লোড করা হতো, তখন আস্তে আস্তে রোড এমন ছিল, তার মধ্যে এবড়ো রোড, ধাক্কা খেতে খেতে যখন 300 কিলোমিটার পৌঁছতো, তার মধ্যে 30% কলার মধ্যে কালো দাগ পড়ার পর সেই কলাগুলোকে বেচে ফেলে দেওয়া হতো। চাষিরা তাতে লোকসান হয়ে যেত, কারণ ফেরত নিয়ে যেতে পারবে না, আর সেখানে রাখতেও পারবেন, ডকে যদি রাখেন তার জন্য পয়সা দিতে হবে, তার জন্য সেখানে ফেলে চলে যেতে হতো। আর তার ভয়ে এরা তার উৎপাদন বন্ধ করে দিয়েছিল। সেখান থেকে কি ডিফারেন্সটা বিজেপি গভর্নমেন্ট অর্থাৎ মোদি গভর্নমেন্টের সাথে অন্য গভর্নমেন্টের ডিফারেন্সটা মানুষ বুঝতে পেরেছে? একদম মোদির কাজে বুঝতে পেরেছে। আমি আরেকটা উদাহরণ, আমাদের আপনিও জানেন নীতিন ভাই গাডকারি, উনি হাইওয়ে মাস্টার মানা হয়। উনি যখন
মহারাষ্ট্রের পিডব্লিউডি মিনিস্টার ছিলেন, তখন ভারতবর্ষের প্রথম এক্সপ্রেস হাইওয়ে, পুনে মুম্বাই এক্সপ্রেস হাইওয়ের জন্মদাতা হচ্ছে নীতিন ভাই গাডকারি। তো আধুনিকতম রোড উনি এনেছেন স্যার। আর সঙ্গে সঙ্গে হ্যাঁ। ওনার দপ্তরে আপনি যদি যান, নীতিন ভাইয়ের এখানে লেখা আছে যে আমেরিকার যে প্রধানমন্ত্রী যখন ইউরোপেতে এসেছিলেন, তো ইউরোপিয়ান জার্নালিস্টরা জিজ্ঞাসা করেছে আমেরিকা ধনবান দেশ, তার জন্য আমেরিকান রোড দুনিয়ার সবচেয়ে ভালো রোড, সুন্দর রোড। তো উনি বলেছিলেন, বলে না, আমেরিকার রোডগুলি ভালো বলে আমেরিকার ধনবান দেশ হয়েছে। তো সেটা নীতিন ভাই গাডকারির, যেখানে উনি বসেন মন্ত্রণালয়তে, লেখা আছে জন ক্যানেডির সেটা বক্তব্য, আমেরিকান প্রধানমন্ত্রী। তো কি বলছে যে লোক বলছে আমেরিকা ধনবান দেশ, তার জন্য রোডগুলি ভালো। উনি বলছেন না, রোডগুলি ভালো বলে আমেরিকা ধনবান দেশ হয়েছে। তাহলে চিন্তা চেতনারও আজকে অটল বিহারী বাজপেয়ীর সময় সেই থিমটাই অবলম্বন করেছে যে রোড রাস্তা যদি ভালো হয়, কমিউনিকেশন যদি ভালো হয়, তাহলে দেশ অর্থবান দেশ হয়। আমাদের এখানে যারা রাজনীতিবিদ ছিল, এরা আগে অর্থবান কিভাবে নিজেরা হবে সেই চিন্তা করতো, তার জন্য ওই দিকে তাদের মানসিকতাই ছিল না যে আগে রোড বা কমিউনিকেশন আপনার ভালো হতে হবে, তখনই আপনার দেশ শক্তিশালী এবং সমৃদ্ধশালী হতে পারে। সেটা অটল বিহারী বাজপেয়ীর সময় চালু হয়েছে এবং এখন ক্রমাগত সেটা চলছে। হ্যাঁ স্যার, আমরা দ্বিতীয় বিষয়টাতে যাব, সেটা একটু আন্তর্জাতিক হয়ে যাচ্ছে এবং দেশীয় ন্যাশনাল ইন্টারেস্টের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। আমরা লক্ষ্য করেছি চীনের সাথে বর্তমানে যেটা রোকালাম নিয়ে একটা আন্তর্জাতিক পরিসরে আমাদের সাথে, ভারতের সাথে একটা সীমান্তগত বিরোধ চলছে। এই নিয়ে আমরা লক্ষ্য করি যে উত্তর পূর্বাঞ্চল, অরুণাচল প্রদেশ এবং সিকিম, এই যে জায়গাগুলো, এখানে কিন্তু আমাদের প্রবল চাপ সৃষ্টি হয়েছে, কারণ চীন ঠিক মাথার উপরে। এই ক্ষেত্রে আমাদের উত্তর পূর্বাঞ্চলের একটি রাজ্য এবং একতম রাজ্য একাই আছে, এটা লাল পতাকা শাসিত রাজ্য, এবং আমাদের এই ত্রিপুরা রাজ্যে এটার প্রভাব কেমন পড়বে, অর্থাৎ কেমন পড়ছে বলে মনে করছেন, যেটা চীনের সাথে করা উচিত বা চীনের সাথে হওয়া উচিত, বা চীনের সাথে দ্বন্দ্বের পরে আমাদের এখানে প্রেশারটা কেমন হচ্ছে? আপনি তো অনেক দিন ধরে আছেন, কি বুঝতে পারছেন? দেখুন, চীনের সঙ্গে দ্বন্দ্ব হওয়ার কারণে সিকিমে বা অরুণাচলে চাইনিজ জিনিসপত্রের বর্জন করা, চীনের বিরোধ করা, মিছিল মিটিং করা, সেটা অন্যান্য রাজ্যগুলিতে হয়েছে, কিন্তু আমার রাজ্যে হয়নি। ঠিক, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা বিভিন্ন জায়গা করেছে, কিন্তু এই রাজ্যে ক্ষমতাসীন দল সরকারিভাবেও সেটা করতে পারে, আছে, সরকারিভাবে করা যেতে পারে, কিন্তু এই রাজ্য সরকার করবে না। আর তার কাছ থেকে আশাও করি না, কারণ এরা রাষ্ট্রদ্রোহী মানসিকতা রাখে। ঠিক, এদের লিডারকে, এদের বুদ্ধিজীবীকে অরুন্ধতী রয়, হ্যাঁ না? তো ও কি বলে যে পাকিস্তানকে কাশ্মীর দিয়ে দেওয়া উচিত। ভারতবর্ষ সঠিক করছে না, অন্যায়ভাবে এটা নিয়েছে। তাহলে আপনি বলছেন কি আমাদের রাজ্যে দেশদ্রোহী কোনো সরকার চলছে, এটা আপনি কি করে বলতে পারেন? দেখুন, আমার বলার দরকার নেই, এনারা ওদের কাজকর্ম এবং পরিভাষাতে সেটা দুনিয়াতে প্রমাণিত করেছে। 70 বছর কমিউনিস্ট রাজ ছিল রাশিয়াতে, সেখানেও তো রাশিয়ান লোক তারপরে লেনিনকে দেশদ্রোহী বলে আখ্যা দিয়েই তো তার মূর্তি পর্যন্ত সমুদ্রে বিসর্জন দিয়েছে। সেটার জন্য বিপ্লব দেব, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা তো যায়নি, এরা তো সব কমিউনিস্টই ছিল, এরা বিসর্জন দিয়েছে। তো কি বলে? দেশদ্রোহী বলে। তো আমি কেন বলতে যাবো? ভাই, কমিউনিস্টরাই তো বলেছে, উনি রাশিয়ানরাই তো বলেছে, যেখানে রাশিয়া যেখানে পীঠস্থান ছিল মানে কমিউনিস্টদের, কমিউনিজম যাকে বলা হয়, তো সেখানেই তো মূর্তিকে বিসর্জন দিয়ে দেশদ্রোহী আখ্যা দেওয়া হয়েছে। সেখানে অটল বিহারী বাজপেয়ী গিয়েছিল না নরেন্দ্র মোদী গিয়েছিল? তো ওদের জবাব তো এরাই তৈরি করেছে। আমি তো যেটা দেখেছি সেটা বলছি। যদি লেনিন দেশদ্রোহী হতে পারে, তো লেনিনের বংশজ যারা এখানে বিদ্যাসাগরের দিয়ে রোড বানানো, এখানে আছে 1-2টা রোড আছে, কিন্তু মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে রোডের নাম কি? মার্কস এঙ্গেলস সরণি, এমন কিছুটার নাম আছে। তো সেটার নাম বিবেকানন্দ সরণি কেন হলো না?
আর সেটা প্রচারের জন্য কেউ যখন আসবে, সেটাও তাদের প্রচারের জন্য কেউ যাবে, অ্যাড্রেস দিয়ে কোথায় যেতে হবে, মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে দেখা হতো, কোনখানে অ্যাড্রেস, মার্কস এঙ্গেলস কলোনি, মানে মার্কস এঙ্গেলসের নাম প্রচার করার জন্য। এরা যখনই কোনো কিছু করে তখন পার্টিকে সামনে রেখে করে। এরা যদি রাষ্ট্রকে সামনে নিয়ে করতো, তাহলে আজকে সিপিএম যে রাজ্য সরকারটা আছে ভারতবর্ষের মধ্যে সবচাইতে পিছিয়ে পড়া রাজ্যে পরিণত হওয়ার পেছনে একটাই কারণ, সব কিছুর মধ্যে পার্টি প্রচার, পার্টি সর্বস্ব ওই জায়গাতে চলে গেছে। কিন্তু পার্টি একটা বিষয় থাকে, কিন্তু সরকারে আসার পর সরকারের সিস্টেম আলাদা হয়। এখানে পার্টি আর সরকার একই বিষয় হচ্ছে, মেলার মাটি তয় করে দেয় যে কি করতে হবে সরকারকে। স্যার দেখুন, আপনারা বিজেপি সমগ্র দেশেই আমরা লক্ষ্য করছি যে আপনারা নিজেদেরকে জাতীয়তাবাদী দেশপ্রেমী এই দল, এবং যেখানে সরকার গঠন হয়েছে বিজেপি সেখানে জাতীয়তাবাদী দেশপ্রেমী সরকার বলে আখ্যায়িত করছেন নিজেদেরকে। সেক্ষেত্রে আপনারা বিজেপি ছাড়া কি অন্য দলগুলোর দেশপ্রেমী বা জাতীয়তাবোধ বা জাতীয়তাবাদী নয়? কেন আপনারা এইভাবে নিজেদেরকে দেশপ্রেমী এবং জাতীয়তাবাদী এই তাকমা লাগাচ্ছেন? দেখুন, বিজেপিকে তাকমা লাগানোর দরকার নেই। বিজেপি বিপ্লব দেব যদি বলেও, এরা সিপিএম এর এরাও জানে যে বিপ্লব দেব নামে কেউ কেউ বলছে বলে বিপ্লব দেব কোথাও পাকিস্তান জিন্দাবাদ করছে, বিজনদের বলবে, ও বলতেই পারে না, ও আপনি বলবে, ও বলতেই পারে না, এরাও জানে যে বলবে না জীবনে। তো আমাদের দেশের মানুষ তো কেউই বলবে না, আমাদের কোনো দেশের দলও বলবে না, কোনো কেউ তো বলবে না। কারা বলে? কমিউনিস্ট তো বলে। পাকিস্তান যদি জিতে তো কমিউনিস্টের পার্টি অফিসের মধ্যে বাজি বোমা ফোটানো ওয়েস্টবেঙ্গল অনেক লোক দেখেছে, হাজারো উদাহরণ আছে। ভারতের স্বর্গীয় জ্যোতি বসু যতক্ষণ চিফ মিনিস্টার ছিলেন, লাস্টের দিকে শুরু হয়েছে জাতীয় পতাকা উনি 15 আগস্ট 26 জন তুলতে দিতেন না, দুনিয়া দেখেছে, প্রমাণিত। এটা আমরা বলছি তেমন না, জনতা দেখেছে, ওয়েস্টবেঙ্গলবাসী দেখেছে। 50,000 লোকেদেরকে খুন করে 35 বছর শাসন কায়েম করেছে, ডাটা বলছে। ত্রিপুরাতে ভারতীয় জনতা পার্টির উত্থানে দেখে ভীত সন্ত্রস্ত হয়ে খুন খারামিতে নেমে এসছে। তো কমিউনিস্টের স্বভাব সেটা, তারা কোনোদিন রাষ্ট্রকে ভালোবাসে না। আর রাষ্ট্রকে যখন ভালোবাসবে তখন রাষ্ট্রের সব কিছু ভালো লাগবে, মানুষও ভালো লাগবে, প্রকৃতিও ভালো লাগবে, হাওয়াও ভালো লাগবে। এদের ভালো লাগে না। এদের যেটা আপনি বললেন যে এই রাজ্যে চায়নার বিরুদ্ধে সব জায়গাতেই ডেমনস্ট্রেশন হচ্ছে, তো ওই রাজ্যে কেন হচ্ছে না? এখনও তারা চায়নাকেই তাদের পিতৃভূমি মানে, ত্রিপুরা রাজ্যে যারা বসে আছে। তো আজ পর্যন্ত ত্রিপুরাকে এদের পিতৃভূমি বা এদের কর্মভূমি হিসাবে এরা মান্যতাই দেয়নি। আর সেই কারণে আপনি কিভাবে চিন্তা করেন চায়নার বিরুদ্ধে এরা করবে, এই চাইনিজ পুত্ররা? তো এদের থেকে আশা করা উলু মনে মুক্ত ছড়ানো, এছাড়া কোনো কিছু নেই। বেশি দিন নেই, 4-6 মাস আছে। পেছনের দরজা দিয়ে বিজেপি যাবে না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। সামনের দরজা দিয়ে যাবে, ওর সামনের দরজা দিয়ে যাবে, 137 লক্ষ ত্রিপুরাবাসীর আশীর্বাদ নিয়ে যাবে। ওর পেছনের দরজা দিয়ে বিজেপির যাওয়ার দরকার নেই। যারা যারা পেছনের দরজা দিয়ে 2 বার বা 3 বার ক্ষমতা এসে, এরা প্রত্যেককে নিজের মতো ভাবে। যেমন এই রাজ্যে সরকারি কর্মচারীদের বেতন বাড়িয়ে দিলে এই রাজ্যের মন্ত্রী বলছে মদের দোকানে লাইন দিয়ে দেবে। মানে এই রাজ্যে যে মন্ত্রী মহোদয় বলেছেন ওনার বেতন, ওনার কাছে কোনো কাজ থেকে কোনো কোথাও থেকে হয়তো পয়সা বেশি আসলে উনি ওই কাজটাই করেন, তার জন্য উনি ওই মানসিকতাটা রাখেন। তা এখন বিপ্লব দেব তো সেই মানসিকতাটা রাখে, যদি 7th পে কমিশন লাগু হয়ে যায় তাহলে সরকারি কর্মচারীরা অনাথালয়ে পয়সা দেবে, বাজারে বেশি পয়সা খরচা করবে, কাপড়ের দোকানে বেশি পয়সা খরচা করবে, মন্দিরে 2 বার যাবে, গির্জাতে 4 বার যাবে, 4টের জায়গা 6টা মোমবাতি লাগাবে। তাতে মানে পয়সাটা ডিসেন্ট্রালাইজড হবে। তো সেই কারণে আমরা বলছি 7th পে কমিশন চাইছে। এরা বলছে 7th পে কমিশন হলে মদের দোকানে চলে যাবে, কারণ এদের কাছে পয়সা আসলে এরা মদের দোকানে চলে যায়, তার জন্য ওরা নিজেদের মতো চিন্তা করে, বিজেপির মতো চিন্তা করে। তো ডিফারেন্স উইথ থিঙ্কিং এটার মধ্যে ডিফারেন্স। ঠিক আছে স্যার, আমরা একটু রাজ্যের বিষয়ে একটু আলোচনা করব এবং বুঝতে চাইবো স্যার, আপনারা দাবি করছেন, আপনি এই কথাটা বারবার বলছেন যে আর 6-4 মাসের মধ্যে এরপরে আপনারা ক্ষমতায় আসছেন, অর্থাৎ আপনারা বিজেপি অলরেডি প্রজেক্ট করে নিয়েছেন যে আপনারা সরকার গঠন করছেন। যদি সেটাই হয়, আপনাদের দাবি অনুসারে যদি বিজেপি ক্ষমতায় আসেই, তাহলে আপনারা যে এখানে সিপিএমকে সরিয়ে এখানে ক্ষমতায় আসবেন, সেরকম ক্ষেত্রে টানা 24 বছর যে সিপিএম বা বাম সরকার এখানে ছিল পরীক্ষা অভিজ্ঞতা নিয়ে, ওনাদের সাথে আপনাদের
এই যে পরিচালনগত, সরকার পরিচালনগত তফাৎটা কোথায় হবে? দেখুন, সরকার তো এখানে ছিলই না। পরিচালনগত তফাৎ কি হবে? এতদিন পর্যন্ত 25 বছর ক্রমাগত, এর আগে 10 বছর ছিল, এখানে সরকার থোড়ি চালিয়েছে, এখানে পার্টি চালিয়েছে। পার্টি, সরকার এখানে ছিলই না। এখন আপনি বলবেন ভাই 50টা সিট আছে, 50টা সিট আছে, 50টা সিট নিয়ে কি করেছেন? ওনারা শুধু পার্টি চালিয়েছেন, পার্টিবাজি। আপনি এখন পার্টির লাইনে যাবেন, আপনাকে ট্রান্সফার করে দেবেন, মানে সবকিছু পার্টির মধ্যে। আপনি অফিসে কাজ করেননি, তার জন্য আপনাকে ট্রান্সফার করে দিয়েছে, একটা উদাহরণ নেই। আপনি জিবি হসপিটালে ডাক্তারের চাকরি করেন, আপনি পেশেন্টকে সঠিকভাবে চিকিৎসা করেননি, তার জন্য পানিশমেন্ট ট্রান্সফার হয়েছে, একটা উদাহরণ নেই। এই জিবি হসপিটালের ডাক্তার আনোয়ারার যে সার্টিফিকেট দিয়েছে, যারা ন্যাচারাল ডেথ বলে, তাদেরকে শায়েস্তা করেনি এই সরকার, সাসপেন্ড করেনি। কিন্তু যদি ওই ডাক্তার যারাই করেছিল, এরা যদি সিপিএম এর চাঁদা না দেয় বা সিপিএম এর কোনো মিটিংয়ে না যায়, তখন তাকে ট্রান্সফার করে দেবে। ট্রান্সফার করা উচিত ছিল যাকে যেই কাজ দেওয়া হয়েছে সরকারে কাজ করার জন্য। টিচার তো ভালোভাবে সে টিচিং করছে না, ওর স্কুলে যাচ্ছে না, 10টার সময় হলে সে যা 12টার সময়, তখন তাকে ট্রান্সফার করা উচিত। আর এই রাজ্যের মধ্যে যে 12টার সময় আসবে তাকে ট্রান্সফার করবে না, কারণ সে 12টার সময় তার জন্য স্কুলে গিয়েছে, কি এর আগে সিপিএম এর মিছিলে গিয়েছিল, তার জন্য ওর প্রমোশন হবে। তো সরকার তো চলছে না, চলছে পার্টি। এই রাজ্যে সরকার লোকেরা দেখেই নেই। সরকার 2018 প্রথম দেখবে। আপনারা তাহলে 2018 প্রথম দেখানোর স্বপ্ন দেখছেন? বা দেখানো না, সরকার, আমি বললাম তো, সরকারের অনুভূতি কি? হ্যাঁ, সরকার তাকে বলে, বিজেপি সরকার আসলে বলে যারা হসপিটাল ডাক্তার আছে এরা সঠিকভাবে ডাক্তারি করছে কিনা, যে শিশুর ডাক্তার সে পেডিয়াট্রিক কিনা, যে সার্জিক্যাল ডাক্তার সে অপারেশন সঠিক করতে পারে কিনা, যে কার্ডিওলজি, যে কার্ডিও ডাক্তার সে কার্ডিওলজি বিষয়ে জানে কিনা, তার এক্সপিরিয়েন্স কি আছে, সে কতটা পেশেন্টকে অপারেশন ওপেন হার্ট সার্জারি করে। সরকার এটা করছে না? আপনি বলছেন কি বর্তমান সরকার তাহলে এগুলো করছে না? ডাক্তার, টিচার, ওনাদেরকে কি সঠিক নিয়োগ হচ্ছে না? কোনো জায়গাতে নয়, সঠিক নিয়োগ নীতিই তো ভুল। নিয়োগ নীতি ভুল বলে তো 10,323 চাকরি রদ করে দিয়েছে, তার জন্য দূষিত এরা। এই সরকার সিস্টেম ভ্রষ্টাচার ছিল, তার জন্যই তো সুপ্রিম কোর্ট, মাননীয় সুপ্রিম কোর্ট সেটা করে দিয়েছে, হাইকোর্ট করেছে। তো আজকে এই রাজ্যের মধ্যে আমি বললাম না, পুলিশ কনস্টেবল আছে, তো তার ডিউটি কি করা? তার ডিউটি, পুলিশের কাজ কি? আইন শৃঙ্খলা বজায় রাখা। এখন পুলিশ আইন শৃঙ্খলা বজায় রাখতে যাবে, তো পার্টি অফিস থেকে বলবে এভাবে না এভাবে। ওকে কাজ করতে দেওয়া উচিত। তখন যখন আপনি স্বাধীনভাবে ওকে কাজ দেবেন, কোনো ডিএমকে আপনি কাজ দিয়েছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, মানে ডিস্ট্রিক্ট 4 পরিচালনার জন্য, আর আপনি পদে পদে ওকে বলে এভাবে এভাবে এভাবে, তো তখন কি হবে? আপনি রেসপন্সিবিলিটি তো ফিক্স করলেন না। যখন আপনাকে যদি আমি রেসপন্সিবিলিটি ফিক্স না করি, তো আপনি সঠিকভাবে পারদর্শিতার সঙ্গে কাজ পেশ করবেন না। যখন ডিএম জানে যে আমি 2 বছর এখানে থাকবো এবং আমাকে দায়িত্ব দিয়েছে চিফ মিনিস্টার বা সরকার, যে আমাকে এখানে 6 মাসের মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর সমস্ত বিপিএল পরিবারকে দিতে হবে উইথিন 6 মান্থ, তাহলে ডিএম করবেই করবে, না হলে তার পানিশমেন্ট হবে। তাহলে আপনারা কি শৃঙ্খলার উপর নজর দেবেন? আমি বলি, এখন যদি সেই ডিএম কে বারবার পার্টি অফিস থেকে নির্দেশ যায় যে ওনাকে দেবেন না, ওনাকে দিন, ওনাকে দেবেন না, ওনাকে দিন, তো ডিএম বলবে আমার কি রেসপন্সিবিলিটি আছে? এরাই দিচ্ছে, চলো ভগবান ভরসা চলছে, ও আপনার সিগনেচার করছে, দাও। জিজ্ঞাসা করলে দাদা আপনি বলেছেন করছি, তো খানাপূর্তি করছে। যখন ওনাকে রেসপন্সিবিলিটি, এত টাকা 2-2.5 লাখ টাকা বেতন দিয়ে একটা আইএস অফিসারকে বসিয়ে রেখেছো, আর তাকে কাজ করতে দিচ্ছ না, কে কাজ করছে? সিপিএম এর চুনুপুটি, যে ক অক্ষর গুমাংস, সে যে কোনো কিছুই জানে না, সেই ব্যক্তি নির্ধারণ করছে পলিসি। তো এই রাজ্যে কি 67% বিপিএল হবে না? এ রাজ্যে 95 ডেজ রেগার কাজ হবে না? তো এ রাজ্যে ইন্ডাস্ট্রি হবে, এ রাজ্যে ডেভেলপমেন্ট হবে, এ রাজ্যে চাকরি হবে? কিচ্ছুই হবে না, কারণ রেসপন্সিবিলিটি ফিক্স নেই। মন্ত্রীর রেসপন্সিবিলিটি ফিক্স নেই, ক্যাবিনেট মিনিস্টার সে কি করবে সে জানে না। পার্টি বেস থেকে নির্দেশ আসলে তারপরে সে ডিসিশন করবে কি করতে হবে। তাহলে যখন আপনার রেসপন্সিবিলিটি ফিক্স নেই, আজকে মোদী সরকার আসছে, তো ডেভেলপমেন্ট কেন হচ্ছে?
রেসপন্সিবিলিটি ফিক্স। 2018 মের মধ্যে সমস্ত ভারতবর্ষের মধ্যে প্রত্যেকটি রাজ্যের মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনাকে দিতে হবে, না হলে সমস্ত অফিসার যে যে রাজ্য হয়নি চিফ সেক্রেটারিকে ডাকবে, পানিশমেন্ট হবে, জবাব দিতে হবে, জবাবদেহ সরকার। इसको বলে জনতার সামনে জবাবদিহি হতে হবে। এখানে জবাবদিহ সরকার নেই, ডিএম এর জবাবদিহি নয়, এসপি জবাবদিহি নয়, তো কে দেখবে? দেখলেন না 10 দিন আইপিএফটির এরা বসে নিল 500 লোক নিয়ে, কেউ জবাবদিহি নয়, একে একে ঠেলছে, ও ঠিক বসে রয়েছে, একে বলছে, একে বলছে, যে ছেলে খেলামি। তো এটা প্রমাণ হয়ে গেছে ত্রিপুরাবাসীর সামনে। রাজ্যে পরিবর্তন নাকি প্রত্যাবর্তন, কোন দিকে যাচ্ছে রাজ্য? বিজেপি কি পারবে রাজ্যের লাল তন্ত্র হটিয়ে গেরুয়া তন্ত্রের সূত্রপাত করতে, নাকি আবারও রাজ্যে ফিরে আসবে সেই লালেরই খেলা এবং লাল সরকার, নাকি গেরুয়া সরকারের হাতছানি পড়বে রাজ্যে? কি বলছেন রাজ্যের বিজেপি সভাপতি বিপ্লব কুমার দেব? যদি হয়ে থাকে তাহলে কোন পথে হবে পরিবর্তন? রাজ্যের মানুষ কিভাবে আশা করতে পারেন পরিবর্তনের? ভিত্তি কোথায়? ভিত্তির স্তর নির্বাচনে কি চিন্তা করছেন ওনারা? এই নিয়ে কথা বলছেন বিপ্লব কুমার দেব, এবং সঙ্গে 1 ঘন্টা ওনার সাথে আমি আছেন আপনারা। চলুন যাওয়া যাক ওনার কাছে পরবর্তী বিষয়গুলো জানতে, এবং আলোচনায় ধীরে ধীরে আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলোর দিকে এগিয়ে যাচ্ছি। স্যার, যে বিষয়টা বুঝবো এবং মানুষও চাইছে জানতে, যারা দেখছেন, যে রাজ্যের যারা কর্মচারী, রাজ্যের শিক্ষক কর্মচারীদের জন্য আপনাদের যদি আপনারা চিন্তা করেই থাকেন এবং আপনারা বলছেন যে আগামী দিনে বিজেপি সরকার ক্ষমতায় আসবে, আপনার যে প্রজেক্টেড বিজেপি সরকার, সেটার সাথে বর্তমান যে সরকার আছে বাম সরকার, ওনাদের ব্যতিক্রম কোথায় হবে যে সিদ্ধান্তের ক্ষেত্রে, কর্মচারীদের ক্ষেত্রে, এটা যদি একটু বলতেন। এক তো আমরা আমাদের রাষ্ট্রীয় সভাপতি অমিত ভাই 6 এবং 7 মে ত্রিপুরাতে এসেছিলেন। আমরা তো আগে প্রদেশ স্তর থেকে ঘোষণা করেছিলাম, উনি খুদ ঘোষণা করে গেছেন যে বিজেপি সরকার আসার প্রথম ক্যাবিনেটে 7th পে কমিশন ত্রিপুরার জন্য লাগু করা হবে, যাতে সরকারি কর্মচারী এবং পেনশনার্সরা তার সুবিধা পাবে। 7th পে কমিশন। তাহলে স্যার, তাহলে আপনাদের এটা কি প্রথম ক্যাবিনেটে হচ্ছে, প্রথম ক্যাবিনেট মিটিং এ হয়ে যাচ্ছে, আপনারা করে যাবেন, করবেন? তাহলে এই বিষয়ে যদি আমরা শিক্ষক কর্মচারীদের জন্য আপনাদের এই চিন্তা থেকে থাকে, তাহলে বেকারদের জন্য, যেখানে আমাদের 7-8 লক্ষ বেকার আছে, ওনাদের জন্য কি চিন্তা আছে? শুধু 7th পে কমিশনে নয়, 7th পে কমিশনের সঙ্গে সঙ্গে আমরা এবার আমাদের স্টেট এক্সিকিউটিভ মিটিং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা 7th পে কমিশনের সঙ্গে সঙ্গে আমরা কর্মচারীদের জন্য পলিসি নির্ধারণ করব। ট্রান্সফার পলিসি নির্ধারিত থাকবে, তখনই তো ফিক্স থাকবে এদের রেসপন্সিবিলিটি। তো কোনো ব্যক্তিকে ইচ্ছে করলো চিফ মিনিস্টারও তাকে ট্রান্সফার করতে পারবে না 2 বছর বা 2.5 বছর 3 বছর, এটা বিধানসভাতে বসে করা হয়, ক্যাবিনেট পাস করে, সেটা যে ট্রান্সফার নির্দিষ্ট পলিসি থাকবে, যে ডিএম তো 2 বছর যে ডিএম থাকবে, এবং তার কার্যকালে সে যদি সঠিকভাবে কাজ করতে পারছে না, তো তাকে ডাকার অধিকার আছে, সিএম এর থাকে বা মন্ত্রীর থাকে, তাকে বলে দেওয়া হবে, বলে এই কাজগুলি এভাবে করা তুমি করছো না, 2 বছর পরে কিন্তু বাবু তোমাকে হিসাব দিতে হবে, সেটা তোমার সিআর দেখবো। তা আর যদি আমি বলি তুমি কাজ করছো না বলে একে ট্রান্সফার করে, বা এখানে শুনছে না বলে এখানে ট্রান্সফার করে উঠিয়ে নিয়ে নর্থে পাঠিয়ে দিলাম, মানে সমস্যা আমি অন্য ডিস্ট্রিক্টে পাঠিয়ে দিলাম, সমস্যার সমাধান করলাম না। সমস্যাকে সমাধান করতে হবে, ওই ব্যক্তি দিয়ে করতে হবে, তখন ট্রান্সফার পলিসি তৈরি করতে হবে, যাতে রাজনৈতিক কারণে কাউকে মানে রাজনৈতিক কারণে কাউকে এটাকে পেরেশানির মধ্যে যাতে না ফেলা হয়, হয়রান না করা। সেক্ষেত্রে স্যার এখানে আমাদের রাজ্যে কিন্তু স্যার বদলি নীতি হয়েছে, ট্রান্সফার নীতি হয়েছে, এবং এই সরকার করেছিলেন, কিন্তু আমাদের পারিপার্শ্বিক অবস্থা হয়নি বলে ওনারা এটা আবার তুলে নিয়েছেন। আপনারা কিভাবে সেটা করতে পারবেন? কেন করতে পারবো? গুজরাটে বদলি নীতি চালু আছে, আসামে বদলি নীতি চালু, আমরা যেই স্টেটে এসে বদলি নীতি চালু হয়ে গেছে, এবং নরেন্দ্র ভাই মোদী সেই চিফ মিনিস্টাররা সবচেয়ে বেশি দুঃখে থাকে ট্রান্সফারের জন্য। সকালবেলা এসে সমস্ত বিজেপি নেতারা বসে যাবে, এখানে ট্রান্সফার করে দিন, ওনাকে ট্রান্সফার করে দিন। তো রাজ্যের জন্য কে কাজ করবে? ট্রান্সফারের জন্য থোড়ি চিফ মিনিস্টার বসে। চিফ মিনিস্টার তো রাজ্যের উন্নয়নের জন্য, কাজের জন্য, ডেভেলপমেন্টের জন্য। তো সারাক্ষণ যদি ট্রান্সফার নিয়েই ব্যস্ত থাকে, ও বলবে ট্রান্সফার দিয়ে আপনি কাউকে সন্তুষ্ট করতে পারবেন না। আপনি ওনাকে এনেছেন, কাউকে ধর্মনগর আছে আগরতলাতে এনে দিয়েছেন, তো বলবে আমাকে, আমার বাড়ি রামনগর, আমাকে রামনগর স্কুলটাতে এনে দাও, রামনগর স্কুলে এনে দিয়ে বলে আমার বাড়িতে এনে দাও।
তো সেটা চলতে দেবে। তার জন্য নির্দিষ্ট ট্রান্সফার পলিসি তৈরি করে দাও, এবং সেই পলিসি অনুযায়ী সে বিজেপির ঘরের হোক, কমিউনিস্টের ঘরের হোক, সাধারণ ঘরের হোক, সেটা আপনি আপ হবে। যেমন আজকাল যেই ইউপিএসসি এক্সামগুলি হয়, অনলাইন হয়, পলিসি ওয়াইজ হয়, সেভাবে হবে। তাতে আর সমস্যা থাকবে না। তখন সরকারের যে এমএলএ আছে, মন্ত্রী আছে বা বিউরোক্রেট আছে, এরা কাজ করার সুবিধা পাবে, কাজ করতে পারবে। না হলে ট্রান্সফারের মধ্যেই অর্ধেক আপনার এনার্জি শেষ হয়ে যাবে তা করতে করতে। আর তার জন্য ট্রান্সফার পলিসি থাকা নির্দিষ্ট, এই ঝামেলা থেকে বাঁচা, তা থেকে মুক্তি এক। দ্বিতীয়ত আপনি বলছিলেন যে বেরোজগার ছেলে মেয়েদের জন্য কি করা, তার জন্য এ রাজ্যে একদিনে তার সমাধান হতে পারে না, কিন্তু নরেন্দ্র ভাই মোদী সরকার সেটা দেখিয়েছে। যেমন ত্রিপুরা রাজ্যে প্রাকৃতিক সম্পদে সম্পূর্ণ রাজ্য, গ্যাস আছে, রাবার আছে, আনারস আছে, জ্যাকফ্রুট আছে, 11টা নদী আছে ছোট। তো এই পর্যটন ডেভেলপমেন্ট করা যেতে পারে। তো এই যে বিষয়গুলি আছে সবগুলোকে মিলিয়ে স্কিল ডেভেলপমেন্ট, বিভিন্ন প্রাইভেট সংস্থাকে এনে রোজগারের সৃজন, তারপরে বিভিন্ন ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট করা, স্মল স্কেল ইন্ডাস্ট্রি লাগানো। ত্রিপুরাতে যারা ট্রাইবেল আছে এরা বাড়িতে পাছড়া তৈরি করে, রেশা তৈরি করে, তো সেগুলিকে প্রোৎসাহন দেওয়া। স্ট্যান্ড আপ ইন্ডিয়া, স্টার্ট আপ ইন্ডিয়া, মুদ্রা ব্যাংকের মাধ্যমে, যে এই রাজ্যে মুদ্রা ব্যাংকের হার সবচাইতে কম, তো সেগুলিকে প্রোৎসাহন দেওয়া। আর সেগুলিকে মানে রোজগার মানে সরকারি চাকরি সেটা না হয়, এটা কমিউনিস্টের দ্বারা প্রায়োজিত ফ্যাক্টরি। মানে রোজগার মানে সরকারি চাকরি, আর কোনো রোজগার হয় না। মানসিকতাটা তৈরি করে ছেলেটা এমএসসি পাস করলো, করার পরে 5 বছর 7 বছর কমিউনিস্টের লাইনে প্রথম কাজ কি, আপনি এমএ পাস করেন, দিদি আপনার ছেলে এমএ পাস করে নিয়েছে, ভালো হচ্ছে, আমরা চাকরি দেবো, বাড়িতে পৌঁছে যাবে। এবার কি করা, এই এমএ পাস ছেলেটাকে নিয়ে রাস্তার লাইনে লাগিয়ে দিবে সিপিএমের। 5 বছর সেই লাইনে ঘুরতে 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 চুল পেকে গেল, বুড়ো হয়ে গেল, চাকরিও পেল না। যদি পানের দোকান দিয়ে বসে যেত তো রোজগার করতে পারতো, সেটা এটা এই মানসিকতাটা দিকে ত্রিপুরার লোকেদেরকে, নজওয়ানদেরকে, ইয়তদেরকে বের করতে হবে যে না, গুজরাটের দিকে তাকাও, হরিয়ানার দিকে তাকাও, পাঞ্জাবের দিকে তাকাও। তো আপনাকে সেই জায়গাতে কৃষি, এগ্রিকালচার বেসড ইন্ডাস্ট্রি তৈরি করা। হ্যাঁ, তো এইগুলো করে আপনাদের একসঙ্গে মনে করুন যে আপনি লোন নিলেন, লোন নিয়ে একটা আনারসের ফ্যাক্টরি করলেন, 20টা ছেলে মিলে কোঅপারেটিভ সোসাইটি করে নিল, তো 20টা পরিবার বেঁচে গেল। 20টা পরিবার মিলে একটা কাঁঠাল জ্যাকফ্রুট প্রসেসিং ফ্যাক্টরি খুলে দিল, বেড়ে গেল। ত্রিপুরাতে পর্যাপ্ত রাবার আছে, রাবারের কোনো ইন্ডাস্ট্রি নেই এখানে, তো এখানে কেন ভাই সিএট টায়ার বা এমআরএফ এখানেও তো ম্যানুফ্যাকচারিং করতে পারে। তাহলে আপনারা কি আগামী দিনে এটা যদি সরকার গঠন করেন, যদি আপনার কথা মতো হয়ে যায়, যদি হয়ে যায়, তাহলে কি এই বিষয়গুলোর উপর আপনারা একদম ম্যানুফ্যাকচারিং ইউনিটে আমরা লাগাবো। ইউনিয়ন বাজির কারণে এখান থেকে ত্রিপুরাতে ইন্ডাস্ট্রি হয় না, সেই ইউনিয়ন বাজিকে শিথিল করা হবে এবং ইন্ডাস্ট্রি পলিসি তৈরি করা হবে এবং স্ট্রিক্টলি সেটাকে পালন করা হবে। ইউনিয়ন বাজি করো তো মানে নিজের সঙ্গে সঙ্গে শুধু ব্যক্তি স্বার্থ নয়, ইউনিয়ন বাজি করো তো রাষ্ট্রের স্বার্থে, ইন্ডাস্ট্রিকে বাড়ানো। আরে ভাই, ইউনিয়ন বাজি করে তুমি ইন্ডাস্ট্রি বন্ধ করে দাও। কোনোদিন শুনেছেন যে টাটার কর্মচারীরা না খেয়ে, বড় যারা ডাইরেক্টর আছে না খেয়ে মারা গেছে? ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেলে কোনোদিনই ইন্ডাস্ট্রির মালিকেরা সুইসাইড করেছে, মরেছে শুনেছেন? না। যারা কাজ করতো এরা অনেকে সুইসাইড করে, অনেকে ফার্স্ট্রেশনে রাস্তায় বসে পড়ে। কোনো মালিকের আমি আজ পর্যন্ত শুনিনি, দেখিও নি কোনো কিছু। এরা ভাবে যে যখনই একটা মেন্টালিটি সিপিএমের মধ্যে যে এরা শোষণকারী, আমরা শোষিত, এই মেন্টালিটিটা নিয়ে যদি আপনি কাজ করা শুরু করেন তাহলে আপনি কোনোদিনই সঠিকভাবে সেই কাজটাই করতে পারবেন না। আপনি যেখানে এখানে এটাও একটা ইন্ডাস্ট্রি, আপনি আছেন মিডিয়ার মধ্যে, একটা বোর্ড আছে, ডাইরেক্টর আছে, ওনার আছে। আপনি যদি মেন্টালিটি থাকে যে আমাকে আমার মালিক শোষণ করছে, আমার যে ওনার আছে বোর্ড অফ ডাইরেক্টর আমাকে শোষণ করছে, আমাকে দিয়ে সকাল 7টা থেকে 8টা পর্যন্ত কাজ করাচ্ছে, আমাকে শোষণ করছে, আর আমি শোষিত, ও শোষক, মানে আপনি প্রথম দিন থেকে আপনার যে ডাইরেক্টর ওনাকে আপনি শত্রু চিহ্নিত করে দিলেন, তো কোনোদিনই আপনার সঙ্গে হৃদ্যতা তৈরি হবে না। আপনি কোনোদিনই এই হাউসকে উঠাতে পারবেন না। লিখে রাখুন আমার কাছে, যতদিন পর্যন্ত আপনার সঙ্গে হৃদ্যতা না তৈরি হবে, আপনি আপনার অধিকার চান, কিন্তু অধিকারের সঙ্গে সঙ্গে আপনি এই হাউসকে উঠানোর জন্য কাজ করে যাচ্ছেন, তখন এই হাউস উঠবে, আপনি উঠবেন।
ঠিক আছে স্যার, মানে বিষয়টা হচ্ছে আপনারা কোথাও না কোথাও বেকারদের সমস্যা দূরীকরণের জন্য যে ব্যবস্থা কুটির আছে তো। শিল্প উন্নয়ন এবং অন্যান্য গুলোতে আপনারা খেয়াল করবেন। ইন্ডাস্ট্রি, স্কিল বাঁশ বেত ডেভেলপমেন্ট, শিল্পের জন্য কিছু ভেবেছেন? এভরিথিং, বাজ বেত পাঁচরা, আমি তো বললাম ওই পর্যন্ত আচ্ছা, সবগুলোর কুটির মধ্যে শিল্প। আমরা কুটির শিল্পের স্যার, মধ্যে সবগুলোর মধ্যে যাব। এগুলোকে ডেভেলপমেন্ট করার জন্য ভারতবর্ষে প্রচুর স্কিম আছে, এগুলোকে লঞ্চ করা, লাগু করা। স্যার, নারী নির্যাতন কিন্তু এই রাজ্যে চরম আকার ধারণ করেছে। এই নারী নির্যাতন বন্ধই হচ্ছে না। আমরা যদি লক্ষ্য করি, একের পর এক নারী ধর্ষণ এবং এখন তো নারী ধর্ষণের পরে হত্যা করা, এরকম ক্ষেত্রে আপনারা ব্যতিক্রমী কি সিদ্ধান্ত নেবেন নারী নির্যাতন বন্ধে এই রাজ্যে? নারী নির্যাতনের বন্ধের কারণে বন্ধ এভাবে হবে না। পুলিশ এসে বন্ধ করে দেবে, কাউকে জেলে নিয়ে চলে গেল, অ্যারেস্ট করলো, তারপরে বন্ধ হয়ে যাবে, এভাবে মেন্টালিটি তৈরি করেছে কমিউনিস্ট বিকৃত মানসিকতার কারণে সেটা তৈরি হয়েছে। কারণ কমিউনিস্ট এই সমাজ ব্যবস্থাকে ভেঙে দিয়েছে। এই ভারতীয় সমাজ ব্যবস্থাকে কমিউনিস্ট টিকাতে চায় না। ঠিক তার জন্য আমাদের যে পরিবার, যে আমরা 20 বছর 30 বছর আগে ছিলাম, তো আমাদের কেউ কংগ্রেস সিপিএম করুক, যাই করুক, কিন্তু সবাই একত্রিত এক পাড়ার মধ্যে এই ইউনিটি থাকে। আমার বোনকে যে টিটকারি দেয় যে সিপিএম করে, সেও বিরোধ করে। কিন্তু এখন সিপিএম এমন তৈরি করেছে, কেউ কংগ্রেস পার্টি করে বা বিজেপি পার্টি করে, তো তার বোনকে কেউ টিটকারি দিয়েছে, খুশি হয়। বিজেপি করে টিটকারি দিয়েছে, ভালো হয়েছে। এই যে মানসিকতাটা কে তৈরি করেছে? কমিউনিস্ট তৈরি করেছে, সমাজ মধ্যে বিভেদতা তৈরি করে দিয়েছে। না, যদি আপনারা যেটা বলছেন যে বিজেপি প্রজেক্ট গভর্নমেন্ট আসবে, যদি আপনার কথা মতো আসে, তাহলে সেই ক্ষেত্রে আপনারা কোনো ব্যতিক্রমী সিদ্ধান্ত নেবেন? আমি বললাম না, আসলে সমাজ পরিবর্তনের মাধ্যমে আমরা ক্ষমতা পরিবর্তন চাইছি। সমাজ পরিবর্তনের মাধ্যমে মানে কি, সমাজের মধ্যে বিজেপির কোনো কার্যকর্তা যে রাষ্ট্রের চিন্তন করবে, সমাজের চিন্তা করবে, গ্রামের চিন্তা করবে, সে কোনোদিনও কোনো মহিলাকে রেপ করবে না। যে কারণ সারাদিন শুধু পার্টির চিন্তা করবে, পার্টি সর্বস্ব, তার গ্রাম সর্বস্ব না, তার ঘরটা সর্বস্ব না, তার মাতৃভূমি সর্বস্ব না, তো স্বাভাবিক কারণে অন্য কোনো মেয়েকে দেখলে কুদৃষ্টিতে দেখবে, রেপ করবে। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা, তাদের মধ্যে মানসিকতা ডেভেলপড হয়ে যায় যে এই দেশ আমার, এই গ্রাম আমার, এই মা আমার, এই বোন আমার, তো কেন করবো? ও মানসিকতাই যাবে না। এটা কমিউনিস্টের মানসিকতা, কমিউনিস্ট মানে সিপিআইএম এর মানসিকতার কারণে সমাজ ব্যবস্থা ধ্বংস হওয়ার কারণে এই ধরনের প্রবৃত্তি তৈরি হচ্ছে। আর এটা কমিউনিস্টের লক্ষ্য। যখন ওনার পার্টি করছেন না, ওনার মূল শত্রুকে ওনার পার্টি না করলে আর কোনো কিছু না। আপনি ওনার পার্টি করবেন না, তো আপনার পেছনে সব নাকারাত্মক, আপনাকে চিমটি কাটবে প্রথম, তারপর আপনাকে রাস্তায় টিটকারি দিবে, তারপর আপনার বউ রাস্তা দিয়ে যাচ্ছে, এটা পাথর মারবে, আপনার মেয়ে স্কুলে গিয়েছে তো মেয়েকে ছেড়খানি করবে, ছেলেকে ট্রান্সফার মানে স্কুলে আছে তো ছেলেকে এসএফআই চাঁদা দাও বলে 500 টাকা চাঁদা চাইবে, তো তাকে মারধর করবে। এই যে নাকারাত্মক সোচ, নেগেটিভ মানসিকতাটা, সেটা সিপিএম এর কারণে সমাজের মধ্যে চলে আসে। নেগেটিভ মানসিকতাটা যেই মাত্র বিজেপির সরকার আসবে, পজিটিভ ভাইব্রেশন আসবে। পজিটিভ ভাইব্রেশন যখন আসবে, আপনি খুন, ধর্ষণ, এভরিথিং সব বন্ধ হয়ে যাবে। পজিটিভ ভাইব্রেশন চাই। সূর্যের সামনে সবকিছু জ্বলে যায় বন্ধু, এখন তো অন্ধকারে আছি ত্রিপুরা, তা তো হবেই। যেই মাত্র সূর্যের কিরণ আসবে, সূর্যের সামনে, ব্রহ্মার সামনে সবকিছু ভস্ম হয়ে যায় বন্ধু। এই সব ছোট ছোট বিষয়গুলো সব ভস্ম হয়ে যাবে। এটা কমিউনিস্টের কারণে অন্ধকারময় যুগ চলছে, তার জন্য সেগুলো অন্ধকারের মধ্যে এইগুলোই তো হবে। খুন হবে, ধর্ষণ হবে, ফেন্সিডল হবে, ব্রাউন সুগার হবে, সেটাই তো হবে। এর বেশি কিছু, যখন সূর্যের আলোতে হবে, সূর্যের আলো হবে, ব্রহ্মা আসবে, তখন এইসব ব্রহ্মা ভস্মীভূত করে নতুন ডেভেলপমেন্ট যে সোচ, সেই সোচে নতুন নরেন্দ্র মোদী সবকা সাথ সবকা বিকাশ, সেই লক্ষ্যে ত্রিপুরা যাবে আপনি বলছেন। ঠিক আছে, তবে স্যার উপজাতি যারা আছে তাদের যে বনভূমির পাট্টা বন্টন ব্যবস্থা, শিক্ষার অগ্রগতি, সেখানে আপনি আজকে একটা প্রেস মিটে বলছেন ওনাদের অগ্রগতি হয়নি, এই বিষয়গুলো তুলে ধরছেন। আসলে আমরাও দেখেছি, এবং এই ক্ষেত্রে আপনারা উপজাতিদের জন্য বা জাতিদের জন্য, যাদের আপনারা জনজাতি বলেন, ওনাদের জন্য কি আলাদাভাবে কি চিন্তা করছেন? মানে আমরা শেষ পর্যায়ে এসে গেছি। জনজাতিদের জন্য নরেন্দ্র মোদী কাজ করছে। আমাদের নর্থ ইস্টের জন্য 50,000 কোটি টাকা প্যাকেজ রেখেছে প্রথমবার। নর্থ ইস্টে ম্যাক্সিমাম জনজাতি সব স্টেটের মধ্যে আছে, 50,000 কোটি টাকা। আমাদের মানে সাবপ্লেনের জন্য যেটা নীতি যোজনা কমিশন ছিল, ওই সময় 24,000 কোটি টাকা বরাদ্দ হতো, সেটা 34,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আগে সাবপ্ল্যান এখানে যারা এমএলএ বা সরকার চালায়, এরা মানে যোজনা আয়োগের নিয়ম কানুন কি, নীতি আয়োগের নিয়ম কানুন, সেটা জানেও না, বুঝতে চেষ্টা করে না, এই মানসিকতা নেই তাদের মধ্যে।
এরা সাবপ্ল্যানের নীতি আয়োগের বিরোধিতা করছিল, আর বিরোধিতা করছিল নীতি আয়োগের কাজকর্মের জন্য না, বিরোধিতা করছিল যোজনা আয়োগের মধ্যে যারা মেম্বার হয়েছিল এ সবগুলো কমিউনিস্টের মাওবাদী চর ছিল, এদের সবার চাকরি গেছে। তার জন্য কমিউনিস্টের যে এরা মানে লোকসভাতে সংখ্যাগরিষ্ঠ না থাকার পরও যোজনা আয়োগের মাধ্যমে সারা ভারতবর্ষে নিজের প্রভাব তৈরি করছিল, ও সেটা মোদী সরকার আসার পরে দোকানই বন্ধ করে দিয়েছে। তো তাদের সব দোকানে যারা যারা সেখানে অ্যাডভাইজার ছিল সবগুলো মাওবাদী ছিল, আর সবগুলি চাকরি চলে গেছে, সবগুলো রাস্তায় এখন সিপিএম অফিসে চলে এসছে, ওখান দিয়ে সরকার পরিচালনা করতো। তার জন্য এদের আসলে যেটা বলে মির্চি লেগেছে বিষয়। নীতি আয়োগের মাধ্যমে আগে যোজনা আয়োগের যে সাপ্লাইনে পয়সা আসতো সেটা ল্যাপস হয়ে যেত, ফাইন্যান্সিয়াল ইয়ার খরচা ল্যাপস হয়ে যেত। আর অন্যান্য রাজ্যের মধ্যে অন্ধ্রপ্রদেশে করেছে যাতে ল্যাপস না হয়, ওই সময় যোজনা আয়োগের সময় ল্যাপস যাতে না হয় তার জন্য বিধানসভাতে আইন বানিয়ে নেওয়া হয়েছে। এই রাজ্য সরকার কেন বানায়নি? কেন বানায়নি? এক। দ্বিতীয়ত, নীতি আয়োগ লাগু করার পর নীতি আয়োগের মাধ্যমে আমরা আর যে পয়সাটা আসছে সেটা ল্যাপস হবে না, নন ল্যাপসেবল। তার লাভ হলো না লোকসান হলো? এই রাজ্য সরকার যে টাকা আসছে, এই রাজ্যে 31% জনজাতি আছে, তো কেন্দ্র সরকার বাজেটের নিয়ম অনুসারে 31% টাকা জনজাতি এরিয়াতে যাওয়া উচিত, এডিসিতে যাওয়া উচিত, কিন্তু এই রাজ্যের মধ্যে 16 থেকে 18% উপরে আজ পর্যন্ত যায়নি। তো এই রাজ্য সরকারটা জনজাতি বিরোধী সরকার। আজকে জনজাতিদের ওখানে আপনাদের কেবল নেটওয়ার্কে নেই, নিউজ পেপারও যায় না, তো তাদের জনজাগরণ করার জন্য সরকারের পক্ষ থেকে কোনো কিছু করায় না, যে পাবলিসিটি ডিপার্টমেন্ট থেকে বাজারে বাজারে গিয়ে মোদী সরকার কি করছে, মানিক সরকার কি করছে সেগুলো যদি দেখাতো তাহলেও জনজাগৃত হতো। তো সেগুলো এরা করেনি, তো সেই কারণে এক্সপ্লোর হয়নি। আর এখানে যারা বিরোধী পার্টির ভূমিকা কংগ্রেসের লিডারশিপ করতো, এরা আগরতলা, আমবাসা, উদয়পুরের বাইরে যেত না, দায়িত্ব দিয়ে তো আঞ্চলিক দলকে, ভাই তোমাদেরকে এতটা তোমরা সেখানে জিতিয়ে আনবে। মানে জঙ্গলে যাওয়া, পাহাড়ে যাওয়া তাদের জন্য, সুপুরুষদের জন্য মুশকিল কাজ ছিল। আর সেটার ফায়দা কমপ্লিটলি কমিউনিস্ট পার্টি নিয়েছে এবং জনজাতিদেরকে মানে স্লামে পরিণত করে দিয়েছে এরা। আজকে নরেন্দ্র ভাই মোদীর সরকার আসার পরে মন কি বাত এমন একটা জিনিস, মন কি বাত প্রত্যেক মাসের রবিবারে, লাস্ট রবিবারে 11টা নাগাদ মন কি বাত আসে হিন্দিতে, 11টার সময় 11:30 রিজনাল ল্যাঙ্গুয়েজ আছে। তো সেটা আমি জনজাতি এরিয়াতে ঘুরেছি, সবাই মন কি বাতের বিষয় জানে এবং মন কি বাতের মাধ্যমে নরেন্দ্র মোদী বিভিন্ন স্কিম বলে এটা জানে, বিভিন্ন বেনিফিশিয়ারি স্কিমের ডিটেলস বলে। তার জন্য জনজাতিরা তার মধ্যে দিয়ে শুনে নিচ্ছে যে লাডলি যোজনা চালু হয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা চালু হয়েছে, মুদ্রা ব্যাংক চালু হয়েছে, তার মধ্যে এত লক্ষ টাকা দেওয়া হচ্ছে। তো স্কিমগুলি জানার পর রেগাতে আমাদের এত পার্সেন্টেজ টাকা এসছে, এত টাকা পাচ্ছি। তো তার জন্য মন কি বাতের মাধ্যমে সমস্ত, কারণ রেডিও, সেটা রেডিও বা মোবাইল বা মানে রেডিও সব জনজাতির বাড়িতে ছোট্টখাটো একটা রেডিও আছে, তো রেডিওর মাধ্যমে মন কি বাত শুনে প্রধানমন্ত্রী শোনার পরে এরা আচ্ছা এটা হচ্ছে উপগ্রহ কি 104টা মানে 104টা উপগ্রহ একসঙ্গে পাঠিয়েছে, ওয়ার্ল্ড রেকর্ড করেছে নরেন্দ্র ভাই মোদী, উজ্জ্বলা যোজনা চালু করেছে, ফ্রি এলপিজি কালেকশন দিচ্ছে, জনজাতিদের জন্য ফ্রি পড়াশোনা, স্কলারশিপ ব্যবস্থা, এগুলো বুঝতে পেরেছে। বুঝতে পারাতে এখন সব বিজেপিতে চলে আসছে, বিজেপিতে চলে আসছে। তার ভয়ে এদেরকে রোখার জন্য এখন বেছে বেছে জনজাতি লিডারকে, চাঁদমোহন ত্রিপুরাকে খুন করা হয়েছে, নিশিকান্ত চাকমাকে খুন করা হয়েছে, 3টা খুন হয়েছে, 3টার মধ্যে 2টা জনজাতি বিজেপির আমার একালে। তো আর মহিলা, যারা জনজাতি মহিলা, এদেরকে রেপ করে বিজেপি করে বলে এদেরকে ধর্ষণ করা, তারপরে খুন করা। কেন? এদেরকে ভীত সন্ত্রস্ত করে আটকিয়ে রাখা, কিন্তু কোনোভাবেই এরা পারবে না। জনতা জেগে গেছে, জনজাতিরা তাদের অধিকার চাইবে। আজ পর্যন্ত জনজাতি এরিয়াতে অ্যাভারেজ যে বোর্ডের রেজাল্ট আছে 50% পাশের হার, অথচ অ্যাভারেজ ত্রিপুরার পাশের হার 80% উপরে। তো তাহলে এরা কত পিছিয়ে পড়ে আছে, হেলথ হোক, এডুকেশন হোক, এভরিথিং। তো 20 বছর যাবৎ ক্রমাগত 25 বছর যাবৎ একটা সরকার আর 19টা সিট এদের কাছে। তো এদের যে আজকে জনজাতি বিরোধী সরকার, তো সেটা তাদের জন্য সেটার জবাব দিতে হবে, জনজাতিরা তার জবাব চাইবে। এবং নিশ্চিত সারা ত্রিপুরা রাজ্যে প্রত্যেকটি জনজাতি সেই দিশাতে চলছে এবং 2018 নির্বাচনে এই 25 বছরের যে নির্যাতন, তাদের নির্যাতনের রেজাল্ট এই কমিউনিস্ট মলের মাঠকে দিয়ে দেবে।
স্যার আমরা একেবারে শেষ পর্যায়ে 2 মিনিট আছে, দুটো প্রশ্ন একেবারে ফটাফট বুঝতে চেষ্টা করব, 2 মিনিট আছে স্যার। একটি হচ্ছে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে কিছুদিন আগে রবীন্দ্র ভবনে আপনার চোখের জল পড়েছে একটা সভাতে, আসলে এটা নিয়ে প্রচার হয়েছে, কিছু কিছু দিক থেকে এই প্রচার হয়েছে আপনি মায়া কান্না কেঁদেছেন, আসলে বিষয়টা ফটাফট উত্তর চাইবো, বিষয়টা আসলে কি? দেখুন, আমি ত্রিপুরা রাজ্যে আমি ওই দিনে আমি মিথ্যে কথা বলি না। এই রাজ্যে যারা রাজনীতি করে তাদের বিষয়ে আমি বলার দরকার নেই। আমি মিথ্যে কথা বলি না, রাজনৈতিক স্ট্যান্ড নেই। এই রাজ্যে যখন আমি ভারতীয় জনতা পার্টির সভাপতি হয়েছি তার আগে ওই দিন রবীন্দ্র ভবনে বলেছি সত্যি কথা, যে আমি আসতে চাইছিলাম না। কেন আমি তার জন্য আসতে চাইছিলাম না, আমি বলেছি যে ভাই প্রদেশ সভাপতি হলে এসে কাজ করা শুরু করব, তো কাজ করতে চাই, তো অন্যের কাছে যদি থাকে আমি কাজ করতে পারবো না। কিন্তু আমাদের রাজ্যের প্রভারী সুনীল দেওধরজি, রামলালজি এরা বসেছে বলে আপনি যান, ওর জনসম্পর্কের কাজ আগে ত্রিপুরা জেনে নিন, কারণ আপনার 18-20 বছর ধরে আপনি ত্রিপুরাতে নেই, তো আগে ত্রিপুরা ঘুরুন। তো আমি এদের কথা মতো, আমাদের গার্জিয়ানদের কথা মতো আমি ত্রিপুরাতে এসেছি। 8 মাস আমি জনসম্পর্ক করেছি, 65,000 কিলোমিটার ঘুরেছি, ওর ত্রিপুরার জনতাকে চেনার চেষ্টা করেছি। তারপর আমাকে পার্টি প্রদেশ সভাপতি বানিয়েছে। সভাপতি হওয়ার পর আর আজকে 2017-তে রবীন্দ্র ভবনে যে যখন বাবা যখন তার ছেলেকে দেখে, আমি দেখেছি এদেরকে, টিঙ্কুকে যুব মোর্চার প্রেসিডেন্ট বানিয়েছে, দিল্লি থেকে এনেছে আমার সঙ্গে, চাকরি ওর ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে গেছে, নিয়ে এসছি, দায়িত্ব দিয়েছে। অনেকে বলেছে ও পারবে না, কিন্তু আজকে আমি যখন দেখলাম যে আজকে যুব মোর্চা তখনও ছিল, কিন্তু আজকে সারা ত্রিপুরা রাজ্যে ডিওএফে কোনো লোক পাওয়া যাচ্ছে না, তাদেরকে কোনো কিছু করতে হলে সরকারি কর্মচারী দিয়ে করতে হয়, প্রেশার দিয়ে। তো আজকে সেদিন বাবা যখন তার সামনে ছেলেকে বড় হতে দেখছে, আর ছেলে তৈরি হয়ে বাবার সামনে দাঁড়িয়ে আছে, যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে, ওর আমার সামনে সেদিন রবীন্দ্র ভবনের মধ্যে হাজারো দাঁড়িয়ে আছে যারা পরিবর্তনের কাণ্ডারি, যাদের জন্য আকুল ছিলাম আমি যে এদের চাই আমি, আর এদেরকে আমি আমার চোখের সামনে দেখেছি। তো বাবার সামনে ছেলে প্রস্তুত হয়ে দাঁড়ালে, আর যখন তাকে বাবা যুদ্ধে পাঠায় তখন বাবার ভূমিকা যেটা হয়, তো সেদিন আমি সেই জায়গাতে নিজেকে অনুভব করেছি। আর বলার জন্য তো অনেকে অনেক কিছু বলে, অনেক কিছু বলে যারা কথা বলনে वाला बहुत कुछ बोलता है। সেদিন আপনি আবেগপ্রবণ হয়ে গেছেন, এই জন্য বলনে वाला बहुत कुछ बोलता है, আর যারা করার সেটা কাজ করে যায়, আর যারা বলতে থাকে এরা কোনোদিন কাজ করে না। আর বলার লোকেরাই সারা জীবন বলে গেছে, ইংরেজের সঙ্গ বলে গেছে এই কমিউনিস্ট পার্টি ইংরেজের পক্ষে, কিন্তু কাজ করে গেছে নেতাজি সুভাষচন্দ্র বসু, কাজ করে গেছে ক্ষুদিরাম বসু, কাজ করে গেছে বিনয় বাদল দীনেশ এরা, আর গান্ধী, আর তাদের কারণে দেশ স্বাধীন হয়েছে। বলার জন্য ওই সময় যে কমিউনিস্টের লোকেরা বলতো, কমিউনিস্টরা তখনও আলোচনা বিবেকানন্দেরও করেছিল, তখনও আলোচনা স্বামীজিরও করেছিল, তখনও আলোচনা নেতাজি সুভাষচন্দ্রেরও করেছিল, তখনও দেশবন্ধু চিত্তরঞ্জনের আলোচনা না সমালোচনা তিরস্কার এরা এই রবীন্দ্রনাথ ট্যাগরের পর্যন্ত এরা করেছিল। যারা আজকে আলোচনা করছে বা যারা আজকে মানে বলছে, বলার লোক বলতে থাকে, কাজ করার লোক কাজ করে যায়, যারা কাজ করে যায় তারাই ইতিহাস তৈরি করে, আর ত্রিপুরা সেই দিকে যাচ্ছে। স্যার একেবারে শেষ প্রশ্ন, এবং বুঝতে চাইবে এবার 18 নির্বাচনে আপনাদের যে দলের মূল যে স্লোগানটা, এটা কি হবে, মূল স্লোগানটা কি থাকবে? আমাদের মূল স্লোগান থাকবে ত্রিপুরাতে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। ত্রিপুরাকে শ্রেষ্ঠতম প্রদেশ, তার মধ্যে ডেভেলপমেন্ট, শিক্ষা, হেলথ, এভরিথিং। শ্রেষ্ঠ প্রদেশ তখনই তো হবে যে এই রাজ্যে সবচেয়ে ভালো ডাক্তার হতে হবে, শ্রেষ্ঠ প্রদেশ তখনই তো হবে এই রাজ্যে সবচেয়ে শিল্প উন্নয়নশীল রাজ্য হতে হবে, শ্রেষ্ঠ প্রদেশ তখনই হবে যে এই রাজ্যের জার্নালিস্ট যে চন্দন বসে আছে সর্বশ্রেষ্ঠ জার্নালিস্ট হতে হবে। এই রাজ্যের উন্নয়ন তখনই হবে যখন দেবাশিস বাবু ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠতম জার্নালিস্ট হবে, তখনই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা যে আমার স্বপ্ন তার সফল হবে। আমি সেই দিশাতে কাজ করব, পুরো পার্টি নিয়ে, জনতাকে নিয়ে সেই দিশাতে কাজ করব। নিশ্চিত ত্রিপুরা
এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, ত্রিপুরেশ্বরী মায়ের পূর্ণভূমি, আমরা সেই দিশাতে যাচ্ছি, সেই জায়গায় অসংখ্য ধন্যবাদ স্যার। যারা দেখছেন আজকের এই বিশেষ সাক্ষাৎকার, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকের এই আলোচনায় যারা যারা আমাদের সাথে ফেসবুকে ছিলেন লাইভে, পাশাপাশি আমাদের টিভি পর্দায় দেখেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ ছিলেন বিপ্লব কুমার দেব 1 ঘন্টা আমাদের সাথে। ধন্যবাদ। নিউজ ভ্যানগার্ডের পরবর্তী অনুষ্ঠানগুলো দেখতে থাকুন। নমস্কার।